বাগানবাড়িটা বাইরে থেকে যতটা অদ্ভুত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পুরো বাড়িটাই কালো রঙে মোড়ানো। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল গ্র্যান্ড লিভিং এরিয়া। বিশাল থাই গ্লাস গলিয়ে বাইরের ভিউ দেখা যায়, তবে গ্রেট ভিউ বলার মতো কিছুই নেই। কেবল গার্ডরা বন্দুক হাতে মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের শশব্যস্ত চাহনিতে এলিজাবেথ ভয়ে ফাঁকা ঢোক গিলল। সৌভাগ্যবশত থাই গ্লাসের কারণে তারা ভেতরের কিছু দেখতে পায় না। ডুপ্লেক্স এই বাগানবাড়িটির নিচতলায় রয়েছে 4টি রুম, কিন্তু ওপরের পুরো তলাটা দখল করে আছে একটি মাত্র রুম। বাগানবাড়ির ওপরের একমাত্র কক্ষটি রিচার্ডের ব্যক্তিগত সাম্রাজ্য। কেউ সেখানে প্রবেশ করতে পারে না। এলিজাবেথ রিচার্ডের কাঁধে ঝুলে থাকলেও চারপাশটা ঝাপসা চোখে দেখতে চেষ্টা করছিল। উল্টো অবস্থায় থাকা সত্ত্বেও বুঝতে পারছিল কালো ছাড়া এই বাড়িতে অন্য কোনো রঙের অস্তিত্ব নেই। পুরো পরিবেশটাই এক ভুতুরে নৈশব্দে মরা। রিচার্ড কালো টাইলের সিঁড়িতে লম্বা লম্বা পা ফেলে ওপরের দিকে এগিয়ে চলল। প্রতিটি কদমে এলিজাবেথের বুকের ভেতরটা শুকিয়ে আসছিল। সংকীর্ণতায় ভরা মন ধীরে ধীরে এক ভয়াবহ ছায়ার নিচে ডুবে যাচ্ছিল। রুমে পৌঁছে দরজা পেরিয়ে রিচার্ড এলিজাবেথকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল বিছানায়, যেন এতক্ষণ কোনো ঘৃণ্য বোঝা বয়ে এনেছে। বিছানাটা তুলতুলে হওয়ায় শরীরে কোনো আঘাত লাগল না, কিন্তু এলিজাবেথের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল ভয়ে। রুমটা দেখে এলিজাবেথের চোখ বিস্মারিত হয়ে গেল। এত বড় আয়তাকার কক্ষ ও আগে কখনো দেখেনি। লিভিং এরিয়ার চেয়েও বিস্তৃত জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদোপম ঘর। বিলাসিতার স্পর্শে মোড়া সুবিশাল বিছানাটা কালো চাদরে। দেওয়ালের একপাশে ড্র্যাগনের পেইন্টিং, যা দেখে মনে হচ্ছিল ড্র্যাগনটি জীবিত হয়ে উঠে আসতে চাইছে। পেইন্টিংয়ে ড্র্যাগনের চোখে অগ্নিশিখার ঝলক, আর গলার কর্কশ আওয়াজ কক্ষের ভারী নীরবতাকে আরও গাঢ় করে তুলছিল। এলিজাবেথের চোখ রিচার্ডের ডান হাতে আটকাল। রিচার্ডের হাতেও ড্র্যাগনের ট্যাটু। বুক শুকিয়ে গেল এলিজাবেথের। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও আর পারল না। ঠোঁট কেঁপে উঠে কান্না ছাপিয়ে বেরিয়ে এলো। রিচার্ড এলিজাবেথকে দেখে মুচকি হাসল, ঠোঁটের কোণে পৈশাচিক আনন্দ। রিচার্ড কুটিল হেসে বলল, ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। গম্ভীর স্বরে উচ্চারিত শব্দগুলো অন্ধকারকে আরও বেশি ঘনীভূত করে তুলল। এলিজাবেথ ভয়ে বিছানার চাদর শক্ত করে খামচে ধরল, অথচ নিজের মনকে সান্ত্বনা দেবার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছিল। ভেতরের প্রতিরোধ ক্রমেই ভেঙে পড়ছিল। থমকে যাওয়া মস্তিষ্কটা ভয়ের শীতল শিকলে বাঁধা পড়ে যায়। হঠাৎ রিচার্ডের পেছন থেকে রোশনাই আলো বেরিয়ে এলো। কাঁপা কাঁপা চোখে এলিজাবেথ তাকালো সেই দিকটায়। শিউরে উঠল গা তৎক্ষণাৎ। আলো আসছে দেওয়ালের সেই বিশাল ড্র্যাগনের পেইন্টিং থেকে। পেইন্টিংটি যেন জীবন্ত হয়ে উঠল। ড্র্যাগনের মাথা নড়ে উঠল। গভীর নিকষ কালো চোখগুলো থেকে অগ্নিশিখা বিচ্ছুরিত হতে লাগল। ড্র্যাগনের গলা থেকে কর্কশ আওয়াজ ভেসে আসতে চাইছে, যেন সে বন্দিত্ব ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হিংস্রতায় ভরা পেইন্টিংয়ের সেই ড্র্যাগনটা প্রতিটি মুহূর্তে আরও বেশি বাস্তব হয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার যত চেষ্টাই করুক না কেন, সব ব্যর্থ হয়ে গেল এবার। ঠোঁট কাঁপতে লাগল, অজান্তেই কান্না ফেটে বেরিয়ে এলো। এলিজাবেথের রক্ত জবার মতো লাল ঠোঁটের কম্পন দেখে রিচার্ডের ঠোঁটে এক পৈশাচিক হাসি খেলে গেল। রিচার্ড এক টানে পরনের ওভারকোট আর ওয়েস্টকোট খুলে মেঝেতে ছুঁড়ে মারল। ঠোঁটের কোণের পৈশাচিক হাসি আরও গভীর হল। অধৈর্য হয়ে শার্টের বোতাম ছেলে ফেলে দিল। বোতামগুলো মেঝেতে পড়ে টুংটাং শব্দে, সেই শব্দে এলিজাবেথ আরও বেশি কেঁপে উঠল। সমস্ত শরীর এক অভূতপূর্ব শঙ্কা আর প্রশ্নে আচ্ছন্ন হয়ে গেল। ঠিক কি ঘটছে তার সাথে? এই অসীম অন্ধকার, রিচার্ডের ভয়ানক হাসি আর সেই জীবন্ত হয়ে ওঠা ড্র্যাগন, সব কিছু মিলে এক তীব্র বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করল, যার থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এলিজাবেথ। শরীরের উপরের অংশে আর কোনো কাপড় থাকে না রিচার্ডের। ওর সুঠাম শক্তপোক্ত বুক উন্মুক্ত হয়।
যেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। এলিজাবেথের চোখের সামনে দৃশ্যটা পড়লেও মন পুরোপুরি অন্যদিকে ছিল। শোক আর উদ্বেগে ডুবে থাকা এলিজাবেথ এক অন্ধকার গুমোট পরিবেশে নিঃশব্দে কাঁপছে। ঘন শ্বাসের শব্দ কক্ষের ভারী নীরবতাকে ভেদ করছিল। গলায় গাঁথা কষ্টের কারণে কথাগুলো ঠিকভাবে বেরোচ্ছিল না। রিচার্ডের প্রতিটি কদম এলিজাবেথের ভিতরকার ভয় আর অস্থিরতা আরও গভীর করে তোলে। এলিজাবেথ অসহায়ভাবে এক দুর্বল গলায় শুধু বলতে পারল, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, আমি পবিত্র। রিচার্ড তার লালসিত চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। কিন্তু এখন তো আমার রক্ষিতা। আমি যেই কাজ করতে বলবেন সেটাই করব আমি, কিন্তু দয়া করে আমার ইজ্জতে হাত দিবেন না, মরে যাব আমি। নিজের ইচ্ছায় এসেছ। রিচার্ডের ভারী গলার কথাগুলো তীরের ফলার মতো এলিজাবেথের বুকে বিঁধে গেল। সে নিজেই তো এখানে এসেছিল, নিজের ইচ্ছায়। এই চিন্তা এলিজাবেথের মনকে আরও বিষিয়ে তুলল। তখন তবে চাচি এই ধ্বংস থেকেই বাঁচানোর কথা বলেছিল ইব্রাতকে? কিভাবে সে এক নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে কলঙ্কের মুখে এনে ফেলল? বুকের ভেতর থেকে কান্না আর্তনাদ হয়ে বেরিয়ে এলো এলিজাবেথের। এলিজাবেথ জানত না কিভাবে এই আজাবের মোকাবিলা করবে সে, যখন সে নিজ স্বেচ্ছায় পা এই আগুনে ঢেলেছে। রিচার্ড বেডে হাঁটু গেড়ে ঝুঁকে এলিজাবেথের দিকে এগিয়ে গেল। অন্ধকারে এলিজাবেথ তখনও রিচার্ডের মুখ দেখেনি। এলিজাবেথ পিছিয়ে যায় নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু রিচার্ডের হাত থেকে মুক্তি পাওয়া ছিল অসম্ভব। সে বাঁকা হেসে এক টান দিয়ে এলিজাবেথকে নিজের কাছে নিয়ে আসল। জাস্ট বি মাই লেডি। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। তার নিষ্ঠুর লালসা কোনো বাধাই মানল না। এলিজাবেথের বুক ফাটা কান্না, চিৎকার কোনোটাই রিচার্ডের কান পর্যন্ত পৌঁছল না। সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হল এলিজাবেথ। এক মুহূর্তে এলিজাবেথ হারিয়ে ফেলল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তার পবিত্রতা। একজন নারীর ইজ্জত যা তার গৌরবের প্রতীক, সেই অলঙ্কারে দাগ লেগে গেল। এলিজাবেথের প্রতিটি আর্তনাদ ঘরের প্রতিটি দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু সেই হিংস্র হৃদয় এতে বিগলিত হল না। নেতিয়ে পড়া এলিজাবেথের শরীর আর কোনো প্রতিরোধ করতে পারল না। ওর শরীর অবশ, মন ভেঙে চুরমার, চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ল। এলিজাবেথ অনুভব করল এই ঘরে কেবল ওর দেহ ছিল, ওর আত্মা বহু দূরে পালিয়ে গেছে, যেখানে এই দুঃস্বপ্ন আর তাকে ছুঁতে পারবে না। বিষাক্ত অমানবিক এক রাত শেষে অবশেষে সূর্যের আলো ঢুকল ঘরে। কিন্তু সেই আলোতে কোনো আশার রেশ ছিল না, বরং তা উদ্ঘাটন করল গত রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের ধ্বংসাবশেষ। রিচার্ডের হাত থেকে ঘটে যাওয়া বর্বর অত্যাচারের ভার সইতে না পেরে শেষ রাতে জ্ঞান হারিয়েছিল এলিজাবেথ। ৩০ বছরের ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র রিচার্ডের লালসার শিকার হয়েছিল এলিজাবেথ। ফোনের রিংটোনে ধীরে ধীরে ঘুম ভাঙল রিচার্ডের। শেষ রাতে অনেক দিন পর শান্তির ঘুম ঘুমিয়েছিল। মাথা ভারী, চোখে ক্লান্তির রেশ। ফোন হাতুড়ে বের করে দেখতে পেল ন্যাসোর নম্বর। কল ইতিমধ্যেই কেটে গেছে। রিচার্ডকে একাধিকবার কল করার নিয়ম নেই, তাই পরপরই একটি টেক্সট আসে, তাড়াতাড়ি নিচে যাওয়ার বার্তা। মেসেজ পড়ে রিচার্ড উঠে বসতে গেল, কিন্তু হঠাৎই টের পেল তার হাতের উপর ভারী কিছু। কপালে ভাঁজ পড়ল। রিচার্ড কমফোর্টার সরিয়ে দেখতে পেল এলিজাবেথ তার হাতে ঢলে পড়ে আছে জ্ঞানহীন। রিচার্ডের বিশাল দেহের সঙ্গে পিঁপড়ার মতো ছোট দেখাচ্ছে এলিজাবেথকে। ঘুমের মধ্যে পুরোপুরি রিচার্ডের বুকে লেপ্টি ছিল এলিজাবেথ। এই অবস্থায় এলিজাবেথকে আড়াল করা যাবে সহজেই, যেন 2 হাত বাড়ালেই ঢাকা পড়ে যাবে মেয়েটি। কিছুক্ষণ তাকিয়ে রইল রিচার্ড এলিজাবেথের দিকে, অদ্ভুতভাবে। স্নিগ্ধ চেহারায় এখন ক্লান্তি আর যন্ত্রণা। গালে শুকিয়ে যাওয়া জল, কালচে দাগ, গলায় ও গলার নিচে ছড়িয়ে থাকা রক্ত জমাটের চিহ্ন, সবকিছু এক ভয়াবহ দৃশ্যের আভাস। তবুও রিচার্ডের মনে এক ফোঁটাও মায়া জন্মায় না। বিরক্তি ভরে লেপ্টে থাকা এলিজাবেথকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অতঃপর কোমরে টাওয়াল পেঁচিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি একদৃষ্টিতে দেখতে থাকে রিচার্ড।
পিঠ আর কাঁধ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল অসংখ্য নখের আঁচড়ের দাগ, যা রাতের বুনো তাণ্ডবের সাক্ষ্য বহন করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের ভেতরের অন্ধকারকে মুখোমুখি করল রিচার্ড। ফসেটের দুপাশে হাত রেখে আয়নায় তাকিয়ে রইল কিছু মুহূর্ত। মুহূর্তের মধ্যেই চোখের রং বদলে লালচে হয়ে ওঠে। ক্রোধের আগুনে জ্বলে ওঠে রিচার্ড। দাঁতে দাঁত পিষে চোয়াল শক্ত করে রিচার্ড নিজের প্রতিচ্ছবিকে দমন করতে চায়। এক মুহূর্তে সব ধৈর্য ভেঙে যায়। রিচার্ড হঠাৎ এক ঘুষি মেরে চুরমার করে দেয় মিরারটি। কাঁচ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ে। হাত থেকে রক্ত গড়িয়ে নামে ফোঁটা ফোঁটা। রক্ত ঝরতে থাকে, কিন্তু রিচার্ডের জন্য রক্ত শুধু একটি সত্য। তাদের দিন শুরু হয় রক্ত ঝরানোর মাধ্যমে, আর রাত শেষ হয় সেই রক্ত মুছে। একেবারে রেডি হয়ে নিচে নামে রিচার্ড। লুকাস ন্যাসো অপেক্ষা করছিল লিভিং রুমে তার জন্য। সকাল সকালই রিচার্ডের ভেজা চুল দেখে তাদের চোখ সপ্তম আকাশে। তেরছা নজরে দেখল একজন আরেকজনকে। টিভিতে নিউজ চলছিল। ব্রেকিং নিউজ, তথ্যমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারীর লাশ পাওয়া যায় আজ সকালে। যদিও লাশটি পাওয়া গেলেও মাথাটি এখনও নিখোঁজ। একটি কালো কফিনে ফুল দিয়ে সাজানো লাশ সরাসরি তথ্যমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়েছে। পাশাপাশি গতকাল রাতে দীর্ঘ ৬ বছর পর স্নাতক ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরেছিলেন তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে সাদমান হক। তবে মা বাবার সান্নিধ্যে আর ফেরা হয়নি সাদমানের। বিমানবন্দর থেকে সাদমানকে গতকাল রাতে অপহরণ করা হয়। ছেলের অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আনিসুল হকের স্ত্রী। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে। কেসটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি অফিসার প্রেম এহসানের নেতৃত্বাধীন 4 সদস্যের একটি বিশেষ দলকে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই অপরাধীদের শনাক্তকরণ ব্যাপারে আশাবাদী। কড়া ফ্লেভারের ব্ল্যাক কফিতে চুমুক বসিয়ে রাজকীয় ভঙ্গিতে সোফায় পায়ের ওপর পা তুলে বসে নিউজটি দেখল রিচার্ড। অপোজিটে লুকাস আর ন্যাসো বসা। তাদেরও ঠোঁটের কোণে রিচার্ডের মতো বাঁকা হাসি। লুকাস নিষ্পিস করছে কিছু বলার জন্য, তা লক্ষ্য করল রিচার্ড। রিচার্ড ইতালীয় ভাষায় জিজ্ঞেস করল, ওয়ে দিরা কোয়ালকভজা। রিচার্ড অনুবাদ করে বলল, কিছু বলতে চাও? শুকনো ঢোক গিলে মাথা তুলল লুকাস। লুকাস গর্বের সাথে বলল, বস, আমি এখন বাংলা খুব ভালো বলতে পারি। নিচের ঠোঁট ওপরের ঠোঁটে ঠেলে উঁচিয়ে ভ্রু নাচাতে নাচাতে ন্যাসোর দিকে তাকালো রিচার্ড। রিচার্ড স্মিত হেসে বলল, হা, ন্যাসো ইজ এ গুড ট্রেনার। স্মিত হেসে মাথা নিচু করে ফেলল ন্যাসো। লুকাস তখনও হাত চুলকাচ্ছে। রিচার্ড আবারও জিজ্ঞেস করল, কি বলতে চাও? গলা খাকড়িয়ে নিল লুকাস। লুকাস ভনিতাহীন বলল, বস, ওই মেয়েটাকে কি পাচার করে দিবেন? না মানে, মেয়েটা কিন্তু আগুন সুন্দরী, দাম আসবে খুব। ন্যাসো গম্ভীর গলায় বলল, মেয়েটার সবকিছুই কেমন অদ্ভুত। চোখ বুজে মৃদু উপর নিচ মাথা ঝাঁকাল রিচার্ড। রিচার্ড গম্ভীর হয়ে বলল, মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্যে ঘেরা। লুকাস কৌতূহলী হয়ে বলল, বলছি কি বস, মেয়েটাকে রেখে দিলে হয় না? না মানে, চেহারায় খুব মায়া মেয়েটার। রিচার্ডের নিরেট ঠান্ডা গলায় চুপসে যায় লুকাস। রিচার্ড কঠোর গলায় বলল, লুকাস, তোমার সম্ভবত রিটায়ার নেওয়ার সময় হয়ে গিয়েছে। এই প্রফেশনে মায়ায় পড়লে চলে না। লুকাস ভয় পেয়ে বলল, সরি বস। রিচার্ড কাজের প্রসঙ্গে ফিরে বলল, ফিমেল মিডের অ্যারেঞ্জ করতে বলেছিলাম, করা হয়েছে? ওপর নিচ মাথা নাড়ায় ন্যাসো। ন্যাসো বিনম্র গলায় বলল, জি বস। রিচার্ড সংক্ষেপে জিজ্ঞেস করল, অ্যাক্সেসরিজ? ন্যাসো উত্তর দিল, অল ডান বস। রিচার্ড উঠে দাঁড়িয়ে আদেশ দিয়ে বলল, আজ থেকে ভিতরে মেল গার্ডদের আসা নিষেধ, বাইরে সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হোক। কাল থেকে প্রতি পদে পদে অবাক হচ্ছে ন্যাসো, লুকাস, তবে ভিতরের কথা বাইরে আনার দুঃসাহস তাদের নেই। নিশ্চুপ পিছু পিছু যেতে থাকল রিচার্ডের। ন্যাসো ড্রাইভিং সিটে বসে জিজ্ঞেস করল, বস কোথায় যাবেন? ব্রেস্ট পকেট থেকে কলম বের করে একটা ফাইলে সই করতে করতে তুষ্ট হেসে বলল, অফিসে চলো, গেস্ট আসবে, নিজে দাঁড়িয়ে থেকে হোস্ট করব তাদের। রিচার্ডের 10 কথার মধ্যে খুব কথার মানেই বুঝতে পারে তারা। বরাবরের মতো এবারও ব্যর্থ রিচার্ডের কথার আড়ালে থাকা রহস্যভেদ করতে। ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ড্রাইভ করতে থাকে ন্যাসো। গাড়ি চলছে তার নিজ গতিতে। মাত্রই আনিসুল হকের বাসভবন থেকে ফিরল সিআইডি অফিসার প্রেম আর তার 3 সহকর্মী। তাদের প্রতিটি কাজেই রয়েছে শতভাগ সাফল্য। এই 4 সদস্যের টিমের লিডার হল প্রেম আহসান। পুরো টিম সে একাই লিড করে। ২৬ বছর বয়সে ইতিমধ্যে নিজের দুঃসাহসের জন্য 2 বার অ্যাওয়ার্ড পেয়েছে। 5 ফিট 10 ইঞ্চির প্রেমের খোঁচা খোঁচা দাড়িযুক্ত তামুক চেহারায় সবসময়ই দেখা যায় হাসির ঝলকানি।
গাড়ি চালাচ্ছে অফিসার মাহাব। প্রেম প্যাসেঞ্জার সিটে গা এলিয়ে চোখ বুজে নিজের মতো করে কেসটা সাজাচ্ছে মস্তিষ্কে। মাহাব ড্রাইভ করতে করতে বলল, স্যার, গোপন সূত্রে জানা গিয়েছে কাল যখন মন্ত্রীর ছেলে অপহরণ হয় ঠিক তার আগের ফ্লাইটেই সেই ইটালিয়ান গ্যাংস্টার দেশে এসেছে তার 2 বডিগার্ড নিয়ে। চোখ খুলে সোজা হয়ে বসে প্রেম, কপালে ভাঁজ, দৃষ্টি গভীর। প্রেম গভীর চিন্তায় ডুবে জিজ্ঞেস করল, গ্যাংস্টার হিত কায়নাদ? মাহাব সাঁ দিয়ে বলল, জি স্যার, রিচার্ড ওরফে রিত কায়নাদ। প্রতি বছর একবার দেশে আসে এই গ্যাংস্টার, তাও 2 দিনের জন্য। তখনই কারোর না কারোর লাশ পাওয়া যায়। অধিকাংশ সময় দেখা গিয়েছে বড় বড় রাজনীতিবিদ আর সংস্থার লোকজন। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আজও পর্যন্ত এর বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নিতে পারেনি। ভ্রু কুচকে জিজ্ঞেস করল প্রেম, ওপরের কারোর হাত আছে? মাহাব নাড়েরে বলল, না স্যার, এই গ্যাংস্টার নিজের মতো চলে, কারোর ধার ধারে না। বরঞ্চ বড় বড় লোকের জন্য হৃদ কায়নাদ এক নতুন আতঙ্ক। এখন ইটালিতে গড়ে তুলেছে নিজের কালো ব্যবসার সাম্রাজ্য। সরকারও এর বিরুদ্ধে কিছু বলতে পারে না। সকল কিছু নিজের হাতে নিয়ে নিয়েছে। বাংলাদেশেও শেয়ারের ব্যবসার আড়ালে রয়েছে বড় বড় ক্যাসিনো। বিদেশি অস্ত্র আর মদ সাপ্লাই করে ইটালি থেকে। নারী পাচার থেকে শুরু করে সকল ধরনের অন্যায়ের সাথে জড়িত। তবুও পুলিশ ফাইলে নাম নেই। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনল প্রেম। হঠাৎ কিছু ভেবে ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ওষ্ঠপুটে রহস্যময় হাসি বজায় রেখেই প্রেম বলল, একবার দর্শন নেওয়া যায় সাহসী গ্যাংস্টারের। ওয়েলকাম ম্যান, ওয়েলকাম। রিচার্ডের এহেন মধুমিশ্রিত টিটকারিময় স্বরে কপালে ভাঁজের দেখা মেলে ডিকাবানে বসে থাকা ন্যাসো আর লুকাসের। উৎসুক হয়ে সামনে তাকালো দুজন। দেখতে পেল অফিসার প্রেম ব্যগ্র পায়ে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে লেগে আছে বক্র হাসি। রিচার্ড হেড অফিসের চিফ অফ হেড ডেস্কটপে বসে কিছু ফাইল চেক করছিল। অধীর অপেক্ষায় ছিল কারোর জন্য। 12 তলায় অবস্থিত চেম্বারের ভেতর কাঁচের গ্লাস গলিয়ে সোনালি দুটি আলোকরশ্মি ছড়াচ্ছে। পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধুনিকতার নিখুঁত ছোঁয়া। ডেস্কের উপর নানান ধরনের ফাইল এলোমেলো করে ছড়িয়ে রাখা। অর্ধ খাওয়া আপেল খচিত ল্যাপটপে তখনও বাগানবাড়ির প্রতিটা কোণের সিসিটিভি ফুটেজ লাইভে ছিল। বাগানবাড়ির মতো অফিসের দেয়ালেও ড্রাগনের বিশাল আকৃতির একটা পেইন্টিং রয়েছে। দূর থেকে মনে হচ্ছে রিচার্ড সুবিশাল আকৃতির ড্রাগনের সিংহাসনে বসে আছে। কোনো কথা ছাড়া অফিসার প্রেম এসে পায়ের ওপর পা তুলে বসল ডেস্কটপের সামনের চেয়ারে। রিচার্ড প্রেমের এই অ্যাটিটিউড দেখে নিচের ঠোঁট ঠেলে ওপরের ঠোঁট উঁচিয়ে ভ্রু নাচাতে নাচাতে বলল, টি আর কফি? প্রেম চোখ ঘুরিয়ে ফিরিয়ে পুরো কক্ষ স্ক্যান করছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গিয়ে ঠেকল ন্যাসো আর লুকাসের ওপর। একজন পূর্ণবা আর একজন অমাবস্যা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ইন্টারেস্টিং। একটু থেমে রিচার্ডের দিকে প্রেম আবারও উপহাসের সুরে বলল, ক্যাসিনোর মালিক চা কফির অফার করছে? সো রুড অফ ইউ ম্যান। ঠোঁট এলিয়ে হাসল রিচার্ড। বাঁকা হেসে জিজ্ঞেস করল, হুইস্কি অর ভডকা? প্রেম রসিকতা করে বলল, আই থিঙ্ক ইট উডন্ট বি এনজয়েবল উইদাউট গার্লস। রিচার্ড চোখ সোজা রেখে জিজ্ঞেস করল, ডু ইউ প্রেফার বিইং ইন এ ডার্ক রুম অর উইথ লাইটিং? থমকে গেল প্রেম। ঠোঁটের কোণের বক্র হাসি গায়েব হয়ে কপালে চিন্তার ভাঁজের ছাপ ফুটে উঠল। তা দেখে আবারও বাঁকা হাসল রিচার্ড। তবে বরাবরের মতোই তা ছিল অদৃশ্য। ন্যাসোর দিকে তাকাতেই ন্যাসো ব্যগ্র হয়ে এসে রিচার্ডের ডেস্কটপের সামনে দাঁড়ায়, মাথা কিছুটা ঝুঁকিয়ে। রিচার্ড ন্যাসোকে ইতালীয় ভাষায় আদেশ দিয়ে বলল, সিস্তেমা বেন ইল পাক্কো এ প্রেপারালো সুবিতো, যার বাংলা অর্থ দাঁড়ায়, পার্সেলটা সুন্দর করে সাজিয়ে রেডি করো এক্ষুনি। প্রেম রিচার্ডকে থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, স্পিক ইংলিশ। প্রচণ্ড জোরে ডেস্কে থাবা মেরে উঠে দাঁড়িয়ে গেল প্রেম। ক্রোধে গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠেছে। তবে সেই তেজ স্থায়ী হল না বেশিক্ষণ। ন্যাসো আর লুকাস ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রেমের মাথার ডেস্কের সাথে চেপে ধরে। ঘটনাটা এতই দ্রুত হলো যে নিজেকে প্রতিরক্ষার জন্য কিছুই করতে পারেনি প্রেম। ছোটার জন্য মোচড়ামুচড়ি করতে থাকে প্রেম। প্রেমের 2 হাত ওদের দুজনের দখলে। হাত মোচড়ানি দিয়ে পিঠে চেপে রেখেছে। যতই ছোটার চেষ্টা করে প্রেম, ততই তারা হাতের ওপর চাপ বাড়ায়। রিচার্ড চেয়ারে গা এলিয়ে শক্ত চিবুকে তাকিয়ে আছে। গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গ মস্তিষ্ক আবারও ফিরে যায় নিজ বৈশিষ্ট্যে। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, আমার দিকে হাত বাড়ানো তো দূর, আগে এদেরকে অতিক্রম করে নে। অতঃপর ন্যাসো আর লুকাসের দিকে তাকিয়ে জলদ গম্ভীর গলায় বলল। রিচার্ড গম্ভীর কণ্ঠে আদেশ দিল, লিভ হিম।
ন্যাসো রিচার্ডের কথায় মাথা নাড়িয়ে প্রেমের দিকে চোখ গরম করে তাকিয়ে গমগমে পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। লুকাস প্রেমকে ছেড়ে দিয়ে গিয়ে দাঁড়ালো রিচার্ডের পাশে বুক বেঁধে। লম্বাটে সুস্বাস্থ্যের অধিকারী পাহালোয়ানের ন্যায় লুকাসকে পিনপতন নীরবতায় আচ্ছন্ন কক্ষে যমদূতের মতো লাগছে। রুক্ষ তামক চেহারার অগ্নিশিখায় জ্বলন্ত লাভার অগ্নি বিচ্ছুরিত হতে থাকা দু চোখ দিয়ে যেন ভস্য করে দেবে প্রেমকে। প্রেম শরীর ঝাড়া দিয়ে রাগে ফুঁসতে থাকে। শক্ত চোখে তাকালো রিচার্ডের দিকে। একজোড়া কালো আখিদ্বয় আর নীল আখিদ্বয়ের মধ্যে নীরব যুদ্ধ হলো কিছুক্ষণ। প্রেম দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, মন্ত্রীর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? রিচার্ড সোজা হয়ে কাটকাট জবাব দিল, পাতালে, পারলে খুঁজে নে। রিচার্ডের কাটকাট জবাব। তীর তীর করে রাগ বাড়তে থাকে প্রেমের। তবে এখন রাগ দেখানোর সময় না। বুদ্ধিমানা কখনো রাগ দেখিয়ে হাতের কাছে থাকা সুযোগ ক্রোধে দূরে ঠেলে দেওয়ার মতো বোকামি করে না। হঠাৎ করে অদ্ভুতভাবে হাসল প্রেম। রিচার্ডের দিকে তাকিয়ে গোল গোল ভাষা ভাষা চোখগুলোকে কিঞ্চিত ছোট করে বলে, তার মানে স্বীকার করছিস তুই অপহরণ করেছিস মন্ত্রীর ছেলেকে? রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ, আমি কিডন্যাপ করেছি, আর সেই মাদারফাক পিয়েকে আমিই মেরেছি। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলোর বিপরীতে রহস্যময় হাসি দিল প্রেম। কণ্ঠ খাদে নামায়, কথার মধ্যে রস আনে, যেন দুজন বন্ধুর মধ্যে নর্মাল কনভারসেশন। প্রেম হালকা চালে জিজ্ঞেস করল, তারপর মাথা কি করেছিস? রিচার্ড নৃশংসতা মিশিয়ে বলল, চোখগুলো গলিয়ে অ্যাকোয়ারিয়ামে বিয়েছি মাছের খাবার হিসেবে, আর জিভ ঠোঁট কেটে সিদ্ধ করে পোষা বিড়ালকে খাইয়েছি। প্রেমের মুখভঙ্গি খুবই স্বাভাবিক। এই নৃশংস ভয়ঙ্কর বর্ণনাগুলো তাকে একটুও বিচলিত করছে না, বরঞ্চ আগ্রহ বাড়ে ছটফটানি। অধিক আগ্রহে চেয়ে থাকে রিচার্ডের পানে, পরবর্তী প্রশ্নের উত্তরে আশায়। প্রেম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আর মাথার খুলি, সেটা কি করেছিস? রিচার্ড ল্যাপটপটি ঘুরিয়ে দিয়ে বলল, ওয়েট বলে রিচার্ড ল্যাপটপ প্রেমের দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই পাথরের মতো পুরুষালী শক্ত হৃদয়ে নাড়া দিয়ে উঠল প্রেমের। ভিতরে ভিতরে শুকনো ঢোক গিলল প্রেম, তবে তা বাইরে প্রকাশ করল না। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিল দ্রুত। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না সেই বিধ্বস্ত দৃশ্যে। মাথার খুলি থেকে তখনও মগজ চুইয়ে চুইয়ে পড়ছিল। কুকুরের পায়ের সাথে লেপটে যাচ্ছিল মগজের সেই তরল ধাতু। বিধ্বস্তভাবে কাটাছেড়া করা হয়েছে মুখের অংশ। চোখ ওপরে তুলে ফেলা হয়েছিল। নাক মাঝখান থেকে দুভাগ করে কাটা হয়েছে খুব ধারালো ছুরি দিয়ে। ঠোঁটের অংশে যেন কেউ কোদাল দিয়ে কেটে নিয়েছে মাংস। খুলির ভেতর থেকে বেরিয়ে আসা তরল মগজগুলো, খাঁচার ভেতর বন্দি হিংস্র কুকুরগুলো খেলার সাথে সাথে লম্বাটে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছিল। প্রেম মুখভঙ্গির ছাপ পরিবর্তন করে শক্ত চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের প্রতিটা বাঁকা হাসি কাঁটার মতো বিচ্ছে তার শরীরে। রুষ্ট গলায় বলল, কি প্রমাণ আছে যে এটা সুলতান কায়েসের খুলি? রিচার্ড কুটিল হাসি দিল, প্রমাণ তো তোর হাতে। আবারও অতর্কিত আক্রমণে ভরকে গেল প্রেম। রিচার্ডের বাক্য শেষ হবার সঙ্গে সঙ্গে লুকাস প্রেমের ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রেম রিচার্ডের সূক্ষ্ম বুদ্ধির কারিশমা দেখে অবাক হল বটে। লুকাস প্রেমের শার্টের পকেটে থাকা বলপেন নিয়ে নিচে ফেলে দানবীয় পা দিয়ে পিষে দিল। পরপর তৎক্ষণাৎ প্রেমের মাথায় গান পয়েন্ট করল। তপ্ত শ্বাস ফেলল প্রেম। এক টুকরো প্রত্যাশার আশা গিয়ে দাঁড়াল শূন্যের কোঠায়। রিচার্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেমের থমথমে মুখের দিকে। মুখভঙ্গির কোনো ভাবান্তর নেই, চাহনি খুবই শান্ত। অকস্মাৎ সংযম হারিয়ে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল প্রেম। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠে বলল, কতদিন এভাবে নিজেকে বাঁচিয়ে রাখবি? তোর শেষ খেলা এবার আমার হাতেই হবে। ডেস্কটপে থাকা এলোমেলো ফাইলগুলো কিছুটা নড়ে চড়ে ওঠে রিচার্ডের অট্টহাসি থেকে নির্গত হওয়া উত্তপ্ত শ্বাসে। বরফ গলিত ঠান্ডা পানির ন্যায় মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হয়। হাসি থামিয়ে কর্কশ গলায় দাঁতে দাঁত চেপে বলল, রিচার্ড দাঁতে দাঁত চেপে পৈশাচিক হেসে বলল, পরবর্তীতে আমার সাথে খেলতে আসার আগে খেলার গুটি কিভাবে চালতে হয় তা শিখে আসিস, নাদান শিশু। রিচার্ডের অট্টহাসির ধ্বনিগুলো প্রচণ্ড জোরে জোরে করাঘাত করতে থাকে প্রেমের কানে। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে রিচার্ডের বিদঘুটে হাসির শব্দ। রক্ত গরম চোখে রিচার্ডের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল প্রেম বেরিয়ে যেতেই হাসি থেমে যায় রিচার্ডের। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ৮ বছর আগে স্থাপন হওয়া বাগানবাড়িতে এই প্রথম কোনো মহিলা মেয়ের প্রবেশ করল, এবং দ্বিতীয়বারের মতো কোনো নারী পা রাখে রিচার্ডের সেই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলে অবস্থিত অদ্ভুত বাগানবাড়িতে। 4 জন মেড রাখা হয়।
সকলের পরনে কালো পোশাক আর মাথায় বিমানবালাদের মতো টুপি। ভয় তটস্থ সকলে। ভেতরে পা রাখতেই গা শিউরে ওঠে। ভয়কাতরে চোখে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকল। প্রতিটা ফার্নিচার থেকে শুরু করে দেয়ালের রং পর্যন্ত কালো। সকলের চোখে মুখে বিস্ময়। ভেতরের ডিজাইন দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ। অতিরিক্ত টাকার বিনিময়ে তারা এখানে কাজে আসতে রাজি হয়েছে। 7 দিনে তারা যে টাকা পাবে তা অবশ্য 7 মাসেও পেত না। শুধুমাত্র টাকা নয়, তারা বাধ্য হয়েছে এখানে আসার জন্য। গাড়ি যখন লোকালয় ছাড়িয়ে ঘন জঙ্গলের ভেতর ঢোকে তখন থেকেই অজানা আতঙ্ক চেপে ধরে সকলের ভেতর। কিন্তু গার্ডের হাতে থাকা বড় বড় অস্ত্র দেখে কেউ আর মুখ খোলার সাহস পায়নি। ঘন জঙ্গল গলিয়ে যখন বাগানবাড়ির প্রধান ফটকে এসে গাড়ি থামে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও যতই ভেতরে যাচ্ছে ততই তাদের ভয় বাড়তে থাকে। ন্যাসো চোখ গরম করে তাকালে যে যার কাজে লেগে যায়। এলিজাবেথের তখনও জ্ঞান ফেরেনি। শরীর একদম বিছানার সাথে মিশে রয়েছে। রিচার্ড তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর যেখানে ছিল এখনও সেখানেই। 2জন মেড কক্ষের দরজার সামনে এসে দাঁড়ায়। মেঝেতে একজন নারী ও পুরুষের কাপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানা অগোছালো, ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়ে 2জন। বুঝতে বাকি থাকে না এখানে গতরাতে কারোর ওপর পাশবিক নির্যাতন হয়েছে। কোনো অভাগী হয়তো হারিয়েছে নিজের সবথেকে মূল্যবান সম্পদ। বিভীষিকাময় দৃশ্য দেখার পূর্ব প্রস্তুতি নিয়ে এগিয়ে গেল তারা। এলিজাবেথের মুখের ওপর থেকে কমফর্টার সরাতেই 2জনের চোখ গোল গোল হয়ে গেল। অবাক দৃষ্টিতে নিমেষহীন চেয়ে থাকল এলিজাবেথের নিস্তেজ মুখশ্রীতে। বিস্মিত চোখে একে অপরের দিকে তাকায়। একজন মেড অবাক চোখে চেয়ে থেকে হাত রাখল বালিশের নিচে জট বেঁধে থাকা এলিজাবেথের লাল চুলে। পরপরই হাত দিয়ে গাল স্পর্শ করল। সেই হাত আবার চোখের সামনে এনে খুবই কাছ থেকে দেখল কোনো কৃত্রিমতা আছে কিনা। রেশমা নামের মেয়েটি এলিজাবেথের নীল হয়ে যাওয়া অবয়ব দেখে এলিজাবেথের জন্য খুবই মায়ায় পড়ল। তার নিজেরও এলিজাবেথের বয়সী মেয়ে আছে। নিজের মেয়ের কথা ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল রেশমার। এলিজাবেথের বিমোহিত সৌন্দর্যে ধ্যানমগ্ন না হয়ে কাপা কাপা হাত নাকের কাছে নিয়ে দেখল শ্বাস প্রশ্বাস চলছে কিনা। স্বস্তির নিঃশ্বাস ফেলে 2জনেই। অনেকক্ষণ চোখে পানি দেওয়ার পর পিটপিট করে চোখ মেলে তাকালো এলিজাবেথ। রেশমা উৎসুক হয়ে এলিজাবেথের উপর ঝুঁকেছিল। পা নাড়াতে চাইলে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। শরীর বিছানা থেকে আলাদা করতে পারছে না। পিঠের নিচের অংশ অনুভূত হচ্ছে না। কমফর্টার তুলে নিজের নগ্ন দেহের দিকে তাকায় এলিজাবেথ। গত রাতের কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠল। দিক বিদিক জ্ঞান হারিয়ে পাশে থাকা রেশমার কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। মাতৃমন রেশমার। এলিজাবেথের প্রতিটা আর্তনাদ সোজা গিয়ে বিঁধছে রেশমার বক্ষপটে। রেশমা ভেতরের জড়তা দূর করে পেলব হাত দিয়ে এলিজাবেথের লাল চুলের ভাজে ভাজে বিলি কাটতে থাকল। এলিজাবেথকে নিজে নিজে শান্ত হওয়ার সময় দিল নিজের জীবনের এই চিরন্তন সত্যকে মেনে নিতে। গুমোট পরিবেশ এলিজাবেথের কান্না আর আহাজারিতে শোকে ছেয়ে উঠল। গার্ডের দেওয়া নির্দেশনার কথা মনে হলে নিজেকে শক্ত করে রেশমা এলিজাবেথকে ছাড়িয়ে সোজা করে বসালো। কমফর্টার দিয়ে শরীর ঢেকে দিল ভালোমতো। তারপরও হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে 2জন মেড হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে এসে রেখে যায়। শক্ত হয়ে দাঁড়ায় রেশমা দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ম্যাম উঠুন, আপনাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। হঠাৎ এলিজাবেথ রেশমার 2 হাত জাপটে ধরল। রেশমা ফিরে তাকালো এলিজাবেথের দিকে। 2টো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। এলিজাবেথ নিভে যাওয়া নিস্তেজ স্বরে আকুতি মিনতি করে বলল, প্লিজ আমাকে বাঁচান। জানোয়ারটা আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার শরীর থেকে জানোয়ারটার পারফিউমের স্মেল আসছে। আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে। আমি মরে যাব। আমাকে বাঁচান। অসহায়ভাবে মাথা নিচু করে বলল, আমরা অপারগ ম্যাম, মাফ করবেন। এলিজাবেথ ডুকরে কেঁদে উঠে বলল, আপনারা এভাবে মুখ ফিরিয়ে নেবেন না আমার কেকে। জানোয়ারটা মেরে ফেলবে আমাকে। এভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। থেমে এলিজাবেথ ফুপিয়ে জিজ্ঞেস করল, ফোন আছে আপনাদের কাছে? ফোন করব আমার চাচাকে। আমার চাচা এক্ষুনি এসে আমাকে নিয়ে যাবে। মাথা নেড়ে ধীরস্থির কণ্ঠে বলল, আমাদের কারোর কাছেই ফোন নেই ম্যাম। এলিজাবেথ ব্যাকুল হয়ে আবারও জিজ্ঞেস করল, ল্যান্ডলাইন কোথায় আছে আমাকে একটু বলুন প্লিজ, জলদি বলুন।
শয়তানটা এসে পড়বে। নিরাশ গলায় শেষ কথাটি বলল, এই বাসায় কোনো ফোন নেই ম্যাম। কার্নিশ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকল এলিজাবেথের। রাতের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে, যা তীরের ফলার চেয়েও যন্ত্রণাদায়ক এলিজাবেথের কাছে। হঠাৎ করে এলিজাবেথ নিজের শরীরে আঘাত করতে থাকল, চুল টেনে ছিঁড়তে থাকে নিজের। এলিজাবেথের পাগলামো আচরণে ঘাবড়ে যায় মেডরা। মনে পড়ে যায় ন্যাসোর শক্ত গলায় বলে দেওয়া সতর্কবাণীগুলো। দুজনেই এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করে এলিজাবেথকে। এলিজাবেথ কারুর বাধা মানে না, আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে আঘাত করতে থাকে বারবার। থেতলে যাওয়া জায়গায় আবারও আঘাত লাগায়, এবার রক্তক্ষরণ হতে থাকে কিছু জায়গা থেকে। শুকনো ঢোক গিললে মেডরা। শরীরে আর ছিটে ফোটা শক্তিও অবশিষ্ট থাকল না এলিজাবেথের। আবার কান্নায় ভেঙে পড়ল। মেডরা চাদর দিয়ে ঢেকে এলিজাবেথকে বেড থেকে নামায়। নিজেকে সঁপে রাখে এলিজাবেথ একটা জড়সড় বস্তুর মতো। রেশমা মিনতি করার সুরে বলল, ম্যাম, আমাদের কাজ করতে দেন। এলিজাবেথ নিস্তেজ গলায় আকুতি জানাল, দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করুন। অন্য একজন মেড সত্য মনে করিয়ে দিয়ে বলল, আমার জানামতে আপনি নিজ ইচ্ছায় এখানে এসেছেন ম্যাম। কিছুক্ষণের জন্য থমকে গেল এলিজাবেথ। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরে। শ্রাবণের সকল মেঘগুলো এসে জমা হয় এলিজাবেথের চোখের কোণে। কালো মেঘে টইটম্বুর হয়ে ঘোলাটে হয়ে আসলো এলিজাবেথের আখিদ্বয়ে। সত্যি তো, সে তো নিজের ইচ্ছাতে এসেছে এখানে, নিজের হাতে নিজেকে বিসর্জন দিয়েছে। কার কাছে অভিযোগ দিবে সে? কোন মুখে? আর একটা টু শব্দও করল না এলিজাবেথ। মেডরা এলিজাবেথকে ধরে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। রেশমা নিজের হাতে খাইয়ে দিল এলিজাবেথকে। বিনা শব্দে চুপচাপ খেয়ে নেয় এলিজাবেথ। রেশমা এলিজাবেথকে খাইয়ে ব্যথার ওষুধ দিয়ে চলে যায়। তবে একবারে চলে যায় না রেশমা। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে বরফের মতো জমে যাওয়া এলিজাবেথকে। অনুভব করতে পারছে ভেতরের ক্ষতবিক্ষত হৃদয়টা কিভাবে ঘূর্ণিঝড়ে দুমড়ে মুচড়ে ওলট পালট হয়ে যাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে শুধু নোনা জল পড়ে। এলিজাবেথ এক দৃষ্টিতে চেয়ে আছে কাঁচের গ্লাস গলিয়ে বাইরে। আদৌ সেই চাহনিতে নেই কোনো প্রাণ। তপ্ত শ্বাস ফেলে চলে যায় রেশমা।